সংখ্যা আবিষ্কারের ইতিহাস, এটা আমরা আগে পড়াইছি, কিন্তু গতকাল তোমাদেরকে এগুলো ধরার পরে তোমরা আর একটা পারলে না, মানে সংখ্যা পদ্ধতি কি এটাই বলতে পারলে না। আগে আমরা সংখ্যা আবিষ্কার কিভাবে হলো এই ইতিহাসটা আগে দেখে, এটা ধরে ধরে প্রয়োজনে পড়ো, এটা লেখা লাগবে না, এটা লেখার দরকার নাই, এমনি পড়ো তাহলে হবে। সভ্যতার সূচনা লগ্ন থেকে সভ্যতা কখন শুরু হলো আমরা জানি। সবচাইতে প্রাচীন সভ্যতা কোন সভ্যতা? মিশরীয় সভ্যতা। এই সভ্যতা যখন শুরু হলো, এই সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের মধ্যে হিসাব বা গণনা করার ধারণা জন্মায়। মানুষ যখন একসাথে অনেক মানুষ বসবাস করলো লেনদেনের প্রয়োজনে, যে আমি তোমাকে 2টা দিলাম, তুমি আমাকে 1টা দিলাম, উনি বললেন আমি 5টা দিয়েছি, তখন কি হলো যে এই 5টা 1টা 3টা এরকম যেভাবে বলবো যে আমি তোমাকে এতগুলো দিলাম, তুমি আমাকে এতগুলো দিলাম, হ্যাঁ, তার মানে কি কম বেশি হলো কিনা ধারণা করা হলো যে আমি তোমাকে বেশি দিলাম, তুমি আমাকে কম দিলাম, হ্যাঁ। এই কারণে কি দরকার হলো? গণনা করে দেওয়ার প্রয়োজন হলো। এটা কেন হলো? হাসাহাসির দরকার নাই। এটা কেন প্রয়োজন হলো? এই প্রয়োজনটা হওয়ার কারণটা হলো যে ওই যে লেনদেন করছি, কে কাকে দিচ্ছি, হ্যাঁ, কে কত পরিমাণ দিলাম, এই পরিমাণটা জানা। এই জন্যই মানুষ যখন এক জায়গায় বসবাস শুরু করলো সভ্যতার আবিষ্কারের সময় থেকেই, অর্থাৎ মানুষ বসবাস এক জায়গায় করার কারণেই তো সভ্যতা গড়ে উঠলো। আর এই সভ্যতা কোথায় গড়ে উঠলো? মিশরে সর্বপ্রথম এই সভ্যতা গড়ে উঠলো। আর তখন থেকেই মূলত কি হলো? এই সংখ্যা পদ্ধতির ধারণা বা হিসাব বা গণনা করার ধারণা জন্মায় সেই সময় থেকে। মূলত তখন থেকেই দেখো প্রয়োজন ও সুবিধা অনুযায়ী বিভিন্ন গণনার পদ্ধতি সৃষ্টি হতে থাকে। গণনার কাজে মানুষ তার আঙ্গুলকে প্রথমে ব্যবহার করে, তাহলে নৈর্ব্যক্তিকের প্রশ্ন এটাও হতে পারে প্রাথমিক সময়ে মানুষ যখন গণনা করত তখন কি করতো? এই যে আঙ্গুল 1টা 2টা 3টা 4টা এইভাবে গণনা, হ্যাঁ, এইভাবে গণনার প্রয়োজনীয়তা বোধ করলো। আমরা দেখেছি আমাদের থেকে তোমরা খুব বেশি ছোট না, একটু ছোট, হ্যাঁ, এইটুকেতেই আমরা দেখেছি আমাদের দাদিরা এখনো অনেক জায়গায় দেখি, বিশেষ করে যে যারা রোজে দুধ খাও, হ্যাঁ, এরা কী করে? দেওয়ালে একটা করে দাগ দেয়, অথবা 30 দিনে 1 মাস হবে 30টা দাগ আগে দিয়ে নিছে, 2 দিন মানে আজকে 1 দিন দিয়েছে, একটা দাগ মুছে দিল, হ্যাঁ, তারপর আর একটা দাগ মুছে দিল। এরকম পদ্ধতি এক এক রকমের, বুঝছি কথা? দেখো, এরপর গণনা কাজ শুরু হয় নুড়ি পাথর দড়ির গিট ইত্যাদি উপকরণের মাধ্যমে। নুড়ি কি পাথর কি আমরা জানি, ওই যে কি বলে ইটের গুলো আছে না, মানে কোনাগুলো, হ্যাঁ। তারপরে আমরা কি দেখি? পাথরের টুকরো, হ্যাঁ। তারপরে কি বলি আমরা? দড়িতে গিট দেওয়া, যে আজকে একটা হয়েছে 1 গিট, তারপরে আরেক গিট, হ্যাঁ, এটা তারপরে গণনা করা হবে। এইভাবে গণনাটা সর্বপ্রথম কি হলো? শুরু হলো উন্নতির ধাপে ধাপে গণনার কাজে, হ্যাঁ। গণনার জগতে প্রবেশ করে বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক। আস্তে আস্তে যখন কি হলো, এইটার উন্নতি লাভ করলো, তখন চিহ্ন দেওয়া বা প্রতীক দেওয়া শুরু হলো। যে ওই যে গিট দিতে দিতে কতগুলো দিব, মনে করো 1000 একটা সংখ্যার দরকার, 1000টা গিট যদি দড়িতে দিতে চাই তাহলে কেমন হবে? বা গুনতেও দেখা যাবে যে উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? তখন কি করা হলো? 1000 একটা সংখ্যাই তৈরি করা হলো, ঠিক আছে? আমরা ছবিতে যখন দেখতে পাচ্ছি, প্রথমে আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো এভাবে ব্যবহার করেছে। তারপর দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, পাথর যে রূপলা ব্যবহার করা হয়েছে। তারপরে কী করা হলো? সংখ্যার ধারণা স্পষ্ট হতে শুরু করে বাণিজ্যিক প্রসারের সাথে সাথে, অন্যদিকে খেয়াল না, সংখ্যার ধারণা স্পষ্ট হয় কখন? যখন বাণিজ্য ব্যবসা কেনাবেচা প্রসার লাভ করে, এর সাথে সাথে এটা শুরু হয়। এরপরে আসো দশমিক সংখ্যা পদ্ধতি, একটি স্পষ্ট সংখ্যার ধারণা, যেখানে মূল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে সংখ্যা গণনা করা হয়। বুঝছি কথা? তাহলে আমরা এই দশমিক পদ্ধতি আমরা প্রত্যেকটাই আসতেছি। এই পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা আছে কি না? এটা বলো। এটাতে এই পাতায় আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই সংখ্যা গণনা শুরু কখন থেকে হয়েছে? 4টা অপশন থাকবে। সভ্যতার যুগে, সভ্যতার শুরুতে
তারপরে কি মানুষ ব্যবসা বাণিজ্য যখন শিখলো তখন, হ্যাঁ, এরকম বা উভয় ইয়েতে কোনটাতে সভ্যতার সূচনা লগ্নে যখন সভ্যতার শুরু হয়। ঠিক আছে, আমরা পরের কথায় যাই। দেখো এখন সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো যেন মুখস্থ হয়। এটা ইউটিউবে চলে যাবে, তোমরা দেখে দেখে প্রয়োজনে যতবার প্রয়োজন হবে ততবারই দেখবা, কিন্তু এগুলো যেন নোট থাকে, পরে আর কোনো অপশন নাই তোমাদের। দেখো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। এর থেকে ছোট সংখ্যা হবে? সংখ্যা পদ্ধতি কাকে বলে? বইতে আছে আমাদের বিশাল কিছু, এটাতে শর্ট করে নিয়ে এসে এটা ক্লাস তৈরি করা। ঠিক আছে কথা? তাহলে দেখো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন দেখো দশমিক পদ্ধতিতে 1, 2, 3 সংখ্যাটি 1, 2 ও 3 আলাদা তিনটি অঙ্কের দ্বারা গঠিত হয়েছে। যদি আমরা 123 বলি, গতকালকেও আমি বুঝাইছি, এটা কালকে বুঝাইছি না? কাল না বলছো কালকে, হ্যাঁ, যে 123 সেখানে লেখা আছে। এই 123, এটা খেয়াল করো, 123-এর মধ্যে অঙ্ক কয়টা আছে? 123-এর মধ্যে অঙ্ক দেখো 3টা আছে, 3, 2 আর 1, 3টা অঙ্ক। বুঝতে পারছি? এই যে 3টা অঙ্ক, এই 3টা, এটাকে অঙ্ক বলা হয়। আর সংখ্যাটা কি? শুধু একটা সংখ্যা থাকে, যেটা দিয়া একটা পরিমাণ প্রকাশ করা হয়, এটা হলো সংখ্যা। কথা বুঝতে পারছি? হ্যাঁ, 1 সংখ্যা, 2 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা, সব সংখ্যা। অঙ্ক কয়টি? অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত, এটা হলো অঙ্ক। কথা বুঝতে পারছি? আচ্ছা, সংখ্যা পদ্ধতিতে কিছু নির্দিষ্ট অঙ্ককে নিয়মনীতি মানে নিয়ম মতো সাজিয়ে বিভিন্ন সংখ্যা পাওয়া যায়। এসব সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় গণনার কাজ সম্পন্ন করা হয়। হ্যাঁ, তোমার কাছে 20টা কি আছে? আপেল আছে, ওকে 10টা দিলাম, তাহলে তোমার কাছে কয়টা থাকলো? কি করতে হবে? বিয়োগ করতে হবে। তোমার কাছে 10টা আছে, এখন এরাও বলছে যে আমরাও 10টা করে চাই, তাহলে এখন প্রিন্সিপাল ওদেরকে কয়টা দিতে হবে? কি করে করতে হবে? কি করতে হবে? তাহলে গুণ করতে হবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, যেহেতু 3 জনকে দিতে হবে, একজনকে 10টা, তাহলে 3 জনকে কত? 3 10 30টা। হ্যাঁ, এবার 30টা আপেল আছে, এবার কত? 5 জনকে ভাগ করে দাও, তাহলে কি হবে? এবার মানে বন্টন করে দিলে এটা ভাগ করতে হবে, এই তো। এগুলো তো বুঝছি। আর অসুবিধা আছে একটুকে? অসুবিধা? চলে গেলাম আমরা পরের কথায়। এবার দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? হ্যাঁ, সংখ্যা পদ্ধতি 2টি ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 2টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ও পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা মনে থাকবে? অন্যদিকে খেয়াল যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার সংখ্যা পদ্ধতি চার্ট আকারে, এটাকে কি বলা হয়? ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট আকারে তোমাদেরকে এটা দেখানো হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। গতকালকে আমি বোঝাচ্ছিলাম একটা চিহ্ন দিয়ে, এই চিহ্নের নাম আছে এই। এখন দেখো আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকবে না, শুধু নিজস্ব মান থাকবে। কথাবার্তা বুঝি? এটা কি বুঝি কিনা? স্থানীয় মান নাই। আগে প্রথমে দেখলাম 123 লিখতে কি লিখতে হলো? 1, 2, 3, 123 হলো। হ্যাঁ, অর্থাৎ 3 ছিল একক, 2 ছিল দশকের ঘরে, আর 1 ছিল শতকের ঘরে, অর্থাৎ 123। এই বিষয়টা এখানে বোর্ড আরেকটা বলে দরকার, ওই বোর্ড মার্কার করো। আচ্ছা, তাহলে আমরা কি করি? 123-কে প্রথমে 3 এককের ঘরে না? কয়টা 3 আছে তাহলে? একক মানে তো 1,
এই 123 লিখতে কয়টা 3 লাগলো? শুধু একটাই 3 লাগছে, মানে শেষের ঘরে এককের ঘরে 3। আর দশকের দশক মানে কি? দশক মানে 10 10, তাহলে একটা 10 আছে আর ডানে আছে 3, তাহলে 10 আর 3 কত হলো? 13। হ্যাঁ, যদি আমরা বামে আরেকটা সংখ্যা না নিতাম তাহলে এটা কত হতো? ও এখানে কি 2 বলেছি আমরা, মাঝখানে তো 2 23, তাহলে 2 আছে দশকের ঘরে, তাহলে দশক কয়টা আছে? 2টা দশক। 2 ঘরে 2টা দশক না? আমরা কি ভুলে গেলাম এই বিয়েটা? এই যে দেখো, এই যে আমরা এখানে দেখি 123, এখানে দেখো 3 আছে এককের ঘরে, একটা 3, আর এখানে 2 আছে দশকের ঘরে, দশক মানে 10, এখানে সংখ্যা কত আছে? অঙ্ক কত আছে? 2, তাহলে 2টা 10, 2টা তো 10 আর 20 কত হয়? 23। এক কত ঘরে আছে? শতকের ঘরে, তার মানে এখানে 100 আছে, তাহলে 123 হয়ে গেল না? এই কথাটা বুঝছো কিনা? আচ্ছা, এখন আমরা এখানে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে। নিজস্ব মান মানে কি? এইগুলোর মান দেখো, এরকম একটা চিহ্ন, মানে এটা ধরো 1 লাখ, এটা কত? 1 কোটি, এটা 1 লক্ষ, এটা কত? 10,000, এটা 1,000, এটা 100, এটা 10 আর এটা 1। এখন তোমাকে যদি বলা হয় 60 টাকার একটা নোট দিবা আমাকে, 60 টাকার নোট দিতে পারবা? 60 টাকার নোট তৈরি হয় না। অনুরূপভাবে এটা 1 টাকার নোট, এরকম থাকা মানে কি? এই চিহ্ন মানে 1, এরকম চিহ্ন মানে 10, এরকম চিহ্ন মানে 100, এরকম চিহ্ন মানে কত? 1000, এরকম চিহ্ন 10,000, এরকম চিহ্ন 1 লক্ষ, এইটা 1 কোটি। এই তো বুঝতে পারছি? তাহলে এই যে গণনার যে পদ্ধতি, এটা প্রথম তৈরি করা হয়েছিল এবং এই সংকেত দিয়ে চিহ্ন আঁকে, এটার কোনো স্থানীয় মান নাই যে এটা বসালে এটার ওপরে এটা বসালে কত হবে, এরকম নাই। হ্যাঁ, তোমার খাতাটা দাও, দুজনে ঘোড়া টিম। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করলাম? এই যে x লিখলাম, x মানে কত এর মান? এটা রোমান পদ্ধতিতে, এটা তো আমরা জানি। x মানে কত? 10। এইটা মানে কত? এটা এই চিহ্নটা 10। আমি যদি 9 লিখতে চাই, এর আগে যদি ওই 1 দিই তাহলে কি 9 হবে? ডান পাশে দিলে 11 হওয়ার কথা, বাম পাশে দিলে 9 হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটার কোনো স্থানীয় মান না, এই জন্য হবে না। বরং এখানে x এর পরে যদি আমি 1 দিলাম, x এর পরে যদি 1 দিই তাহলে কত হলো? 11 হলো। আমি যদি x এর পরে না দিয়ে আগে দিয়ে 1, তাহলে কত হলো? 9 হয়ে গেল। এইদিকে এটা বুঝতে পারছি? তাহলে এইগুলো স্থানীয় মান আছে। তারপরে আমরা যে 123 লিখেছিলাম, 123 আমরা হলো যদি আমরা লিখি 5,550, এটাতে কি হবে? বোঝা যায় না? হ্যাঁ, এইগুলো কি স্থানীয় মান আলাদা হয়ে গেল না? এগুলো নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে। হ্যাঁ, মোবাইল দেখা যায় না? আচ্ছা, মোবাইল দেখতে হবে না। আচ্ছা, মোবাইল দেখাই দিন। হ্যাঁ, বুঝতে পারছি কি না এই পর্যন্ত? আচ্ছা, তারপরে তাহলে আমরা এটা কি নন পজিশনালের সংখ্যাটা এখন বলতে পারবো আমরা? বলো, এদিকে তাকা না, বলো আবার ওই দেখি, এদিকে তাকায় না, আমার দিক তাকা। বলো, সংখ্যা পদ্ধতিতে বা যে সকল সংখ্যার স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। হয়েছে? আচ্ছা, এরপরে কি
পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমরা কত প্রকার দেখলাম? দুই প্রকার, একটা পজিশনাল, নন পজিশনাল, একটা পজিশনাল। নন পজিশনাল আমরা দেখেছি যার কোনো পজিশন নাই, একটা ভাবে এই শব্দ অর্থ জানলেই আমরা পারি, মনে থাকে। হ্যাঁ, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার হয়, যথা এক নম্বর দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। নিজস্ব মান আছে না? নিজস্ব মান কি? ওই যে আমরা 123 রেখেছিলাম, যেমন 2 এর নিজস্ব মান কি? নিজস্ব মান 2। আর স্থানীয় মান কি? স্থানীয় মান ছিল ওখানে 10 দশক, এই জন্য 2 10 20 হলো ওটা, এরকম। আর পরেরটা দেখো সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি থাকতে হবে, ব্যাস বা ভিত। আর 3 নম্বরে দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এই তিনটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আমরা তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি না, বুঝছো? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে রেডিক্স, তারপরে কি দেখো মানে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাঙ্গ, ইন্টিজার ও ভগ্নাংশ ফাংশন এই দুই অংশে ভাগ করা হয়। কি বলা হলো? ভগ্নাংশ আছে, দশমিক আছে, কথা বুঝতে পারছি। তারপরে পূর্ণাংশ। পূর্ণাংশ কি? পূর্ণ পরিপূর্ণ অংশ, ইন্টিজার। ইংরেজিতে একটা তোমরা গণিতে করে আসছো, ফাংশন করে আসছো না? এই তো, তাহলে এটা আমরা কি বুঝতে পারছি? এবার দেখো এখানে একটা শখ একে দেখানো হয়েছে ছবি একে, এই পাশে এগুলো হলো পূর্ণাংশ, এটা এগুলো দশমিক, এগুলো হলো ভগ্নাংশ। অর্থাৎ এর পরে দশমিকের পরে যে অংশটা, এই অংশটা ভাঙা অংশ, ভগ্নাংশ। বুঝছি? তাহলে এটা শেষ হয়েছে, এটা আমরা বুঝতে পারছি কিনা? এবার দেখো সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি বা ভিত। সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত। সময় কত দেখো আবার? 15 মিনিট আছে। আচ্ছা, 5 মিনিট আগে শেষ করলাম। হ্যাঁ, বললাম। আচ্ছা, সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত কি এটা দেখো। কোন সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত বা ব্যাস হচ্ছে 10। দশমিক পদ্ধতির ভিত কত? এটা কিন্তু নৈবেদিকের প্রশ্ন। দশমিক পদ্ধতির ভিত কত? 10। বাইনারি বা মানে বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। বাইনারি কত? 2। আর অক্টাল কত? অক্টাল হলো 8। আর আরেকটা হেক্সাডেসিমাল বা ডেসিমাল যেটা আমরা বলি, এটা হলো 16। আমরা 1 থেকে দেখলাম 10 পর্যন্ত, এটা হলো দশমিক। এই 10 দিয়েই তো আমরা যদি 10-এর পরে যে সংখ্যা লিখতে চাই, 1 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলোই লাগবে না? বুঝো কথা? ওনার মাথায় ঢুকে নাই নাকি? আমরা 50 লিখলাম, তাহলে এই দেখো তো 1 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলোর মধ্যে আছে না? 5 আছে, 0 আছে। যদি 250 লিখি তাহলে কি হবে? এটার মধ্যেই আসে না? কথা বুঝতে পারছি? আচ্ছা, আর বাইনারিতে কি? বাইনারি এখানে নাই, বাইনারি আমরা পরের পাতাতে যাবো, তারপরে আমি একটু বলে যাই। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, এটা 2টা কি? আমরা দশমিকে জানলাম 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক, আর একটা 0, তাই না? আর বাইনারিতে এরকম হবে 2টা, একটা 0 আর একটা 1। 0 এবং 1, এটা হলো বাইনারি। আর অক্টালটা কি? অক্টালটা 8। এর ভিত্তিটা কত? এই যে যেমন আগেরটা হলো 10, পরেরটা হলো 2, আর এটা হলো হবে কত? 8।
এবং শেষেরটা হেক্সাডেসিমাল, এটা কত? এটা হচ্ছে 16। আমরা এবার দেখো স্থানীয় মান। এই স্থানীয় মান তো আমি বুঝিয়ে দিলাম আগে, এখানে আর বোঝানোর দরকার আছে? তারপরে এখানে তোমাদের বোঝার্থে যে এখানে ভিডিও হচ্ছে, তোমরা বারবার আবার বুঝে নিবা, এটা দেখে নিবা। আচ্ছা, তাহলে এই কথা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। বাইনারি সংখ্যা পদ্ধতি এবার দেখো, বুঝতে পারছি? এখানে এই ওইদিকে দেখার আগে এদিকে দেখো, দুইটা সুইচ দেওয়া আছে, একটা অন আর একটা অফ। এইটা সমান 1, এইটা সমান 0। বুঝতে পারছি? 0 যখন হবে তখন কি কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আর যখন 1 হবে তখন বিদ্যুৎ থাকবে। তোমরা যদি এই ইয়াটা করতে পারো তাহলে আসলে এটা পড়া হতো তোমাদের না, এটা পড়া হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওদের পড়ার বিষয় এটা। কিন্তু এখন তোমরা হবা হুজুর, ওয়াজ করে খাবা, আর তোমাদের দিয়েছে এগুলা। তোমরা এই একটা কিন্তু কি করবা, কিন্তু এখন পরীক্ষায় পাস করার জন্য লাগবে। আচ্ছা, এবার এখানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখো 0 এবং 1, বুঝছে? এই দুইটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। এই জন্য এই পদ্ধতিকে দ্বিমিতিক সংখ্যা বলা হয়ে থাকে, দ্বিমিতিক বা 2 মাত্রার সংখ্যা, বুঝছি? আচ্ছা, এবার পরে দেখো এটি একটি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি বা ব্যাস এই পদ্ধতিতে ব্যবহৃত 0 অথবা 1 অঙ্ককে কি বলা হচ্ছে? সংক্ষেপে বিট বলা হয়। এটাকে কি বলা হয়? সংক্ষেপে বিট বলা হয়। 2 বিট বিশিষ্ট সংখ্যা। তাহলে বাইনারিটাকে কি বলা হলো? 2 বিট বিশিষ্ট সংখ্যা বলা হয় বাইনারিকে। বুঝি কথা? আচ্ছা, এবার হলো দেখো বিট কি? বিট হলো ডেটা বা তথ্য সংরক্ষণ, ডেটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক। তাহলে আমরা ডেটা তখন এই যে আগে আমরা পড়েছি না, এই ডেটা কমিউনিকেশন পরে আগের অধ্যায়, সেখানে আমি আঙ্গুল কি দেখাইছি, এই যে পালস করে দেখাইছি, ঠিক আছে? তাহলে আমরা বিটটা কি বুঝতে পারছি? এই 2 বিটের সংখ্যা হলো বাইনারি সংখ্যা। এরপরে দেখো সাধারণত, পরেরটা দেখো, সাধারণত 8টি বিট সমন্বয়ে একটি বাইট তৈরি হয়। তোমরা এমবি কেনো না? এমবি বাসায় আছে, বাসায় ওয়াইফাই আছে। আচ্ছা, এই 8টা বিট, এরকম কয়টা হলো? 8টা বিট। 8টা বিটে হবে 1 বাইট। এরকম কত বাইট? তোমরা কিলোবাইট, গিগাবাইট বলো না, মেগাবাইট। এমবি কি? এমবি তো হয় মেগাবাইট। কথা বুঝতে পারছি? জিবি কি? গিগাবাইট। কথা বুঝতে পারছি? এটার কেমনে গণনা হয়? এইভাবে গণনা। প্রথম একক হচ্ছে এটা। 8টা বিট পিলে কি হবে? প্রথমে আমরা বিট দেখলাম। বিটটা কি? এই যে বিট হলো ডেটা বা তথ্য সংরক্ষণ, ডেটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক। এটাকে কি বলে? বিট। বিট বলে। এই 8টা বিট মিলে হয় 1 বাইট। এই যে সংখ্যা দেখো, ঠিক আছে? 56 বাজে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত আমি আগামী দিন তোমাদেরকে খুঁটানাটি ধরবো, বিশেষ করে নৈবেদিকের প্রশ্নগুলো একটা না পারলে বুঝতে পারছো শাস্তি কেমন হবে। এটা বন্ধ দাও।